তো আমাদের আজকের লেকচারে প্রথম রাইটার হচ্ছেন স্যামুয়েল ব্যাকেট। তো স্যামুয়েল ব্যাকেট হচ্ছেন উনি একজন নোবেলজয়ী আইরিশ নাট্যকার। তো ওনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওনার যে নাটক ওয়েটিং ফর গডো, এই নাটকটা অত্যন্ত আলোচিত এবং জনপ্রিয় একটা নাটক। এই নাটকটার প্রথম লাইন ছিল নাথিং টু বি ডান, এবং এই লাইনটা অত্যন্ত জনপ্রিয়। তাহলে আমরা স্যামুয়েল ব্যাকেটের উপর আমরা মনে রাখবো ওনার বিখ্যাত নাটকটা হচ্ছে ওয়েটিং ফর গডো। তো আজকে যে রাইটারদের পূর্ব ম্যাক্সিমামের আমরা শুধুমাত্র তার সারা জীবনের সবচেয়ে বিখ্যাত যে কাজটা ওইটা মনে রাখবো। ওয়েটিং ফর গডো এটা হচ্ছে একটা অ্যাবজার্ড একটা নাটক, এবং আমরা আজকে যে পোস্ট মডার্ন পিরিয়ড পড়বো সেখানে অনেক অ্যাবজার্ড জিনিসপত্র দেখতে পাবো। এটা হচ্ছে সেই ওয়েটিং ফর গডো, সেই নাটকের একটা পোস্টার। তো এই নাটকে দুজন বৃদ্ধ লোক, একজন হচ্ছে এস্ট্রাগর, একজন নাম ভ্লাদিমির। ওরা বহু বছর ধরে একে অপরকে চেনে। তো সন্ধ্যায় ওরা একটা গাছের নিচে দাঁড়ায় আছে, গডো নামক একজন ব্যক্তির প্রতীক্ষায় ওরা ওয়েট করতেছে। আরও দুজন বয়স্ক লোক আছে। তো সে আরও দুজন বয়স্ক লোক, একজন নাম হলো পোজো, একজন নাম হচ্ছে লাকি। তো এরা হচ্ছে পরস্পর মালিক এবং গোলাম। অ্যাবজার্ট মানে হচ্ছে যে তোমার যেটা নর্মাল না, অ্যাবনর্মাল। তো এদের দুজনের প্রস্থানের পর একটা ছেলে এসে জানায় যে আগামীকাল গডো আসবে। তো বালকটা বলে চলে গেলেও তারা অপেক্ষা করতেই থাকে গডো আসবে। পরের দিন তারা একই স্থানে আবার একই সময় অপেক্ষা করতেই থাকে। তো তারা যে গাছের নিচে অপেক্ষা করছিল সে গাছে 2-3টি পাতা গজায়, এবং পোজো অন্ধবেশে এবং লাকি বোবা বেশে হাজির হয়। তো কিছু আলাপ আলোচনার পর তারাও চলে যায়। আবার বালকটি হাজির হয় এবং বলে যে গডো আজকে নয় আগামীকাল আসবে। কিন্তু এস্ট্রাগর বা ভ্লাদিমির পূর্বের ন্যায় অপেক্ষা করতেই থাকে। এটা হচ্ছে ওয়েটিং ফর গডো নাটকের বিষয়বস্তু। আর কে নারায়ণ উনি হচ্ছেন একজন ইন্ডিয়ান রাইটার। ওই এক লাইনে ওনার সম্পর্কে লাগবে যে আর কে নারায়ণ একজন ইন্ডিয়ান রাইটার। পরীক্ষা প্রশ্ন আসবে যে নিচের কে একজন ইন্ডিয়ান রাইটার। সো আমরা এখানের মধ্যে আজকে কয়েকজন ইন্ডিয়ান রাইটার সম্পর্কে আমরা জানবো। প্রথমজন পেয়ে গেলাম আর কে নারায়ণ। তো ওনার একটা বইয়ের নাম মনে রাখতে পারে, সেটা হচ্ছে ওয়েটিং ফর দ্য মহাত্মা, এবং এই বইটা খুবই বিখ্যাত। আরেকটা বই হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। হ্যাঁ, স্বামী মানে হচ্ছে যে তোমার হাজব্যান্ড, বা প্রভু অর্থ কিন্তু স্বামী কথাটা ইউজ করা হয়। ওনার সবচেয়ে বিখ্যাত একটা গল্প হচ্ছে আন্ডার দ্য বেনিয়ন ট্রি। তো এই বইয়ের মধ্যে নাম্বি নামক একটা ক্যারেক্টার থাকে যে একজন স্টোরি টেলার। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নাম্বি নামক যে ক্যারেক্টারটা এটা কোন গল্পের মধ্যে বলা আছে, আন্ডার দ্য বেনিয়ন ট্রি। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নাম্বি নামক যে ক্যারেক্টারটা এটা কোন রাইটারের সৃষ্ট একটা ক্যারেক্টার। তাহলে এটা হচ্ছে আর কে নারায়ণের একটা ক্যারেক্টার, এবং এটা হচ্ছে ওনার সবচেয়ে আলোচিত বই ওয়েটিং ফর দ্য মহাত্মা। আরউইন শ উনি একজন আমেরিকান নাট্যকার। উনি একজন নোভেলিস্টও, কিন্তু উনি বেসিক্যালি নাট্যকার হিসাবে উনি খুব পরিচিত। আর ওনার একটা নাটক তোমরা পড়ছো যে কবর নাটকটা, যেটা মুনির চৌধুরীর। এই কবর নাটকটা মূলত আরউইন শর বাড়ি দ্য ডেড এই নাটক অবলম্বনে তৈরি। তোমরা জানো যে 1952 সালে পাকিস্তানিরা ভাষা আন্দোলনের দাবিতে আমাদের ছেলেদের গায়ে যে গুলি চালায়, এবং তার প্রতিবাদে মুনির চৌধুরী তখন উনি জেলে যায়, এবং জেলে বসে বসে উনি তখন উনি প্রতিবাদ করেন, তখন ওনাকে জেলে নেওয়া হয়। তো জেলে বসে উনি এই কবর নাটকটা রচনা করেন। এই হচ্ছে সে বাড়ি দ্য ডেড, একটা অ্যান্টিওয়ার ড্রামা, এটার কাভার। তাহলে আমরা এতক্ষণ যাদেরকে পড়ে ফেললাম একটু আমরা রিভিউ করে আসি। নাম্বার 1 স্যামুয়েল ব্যাকেট। একটা লাইন মনে রাখতে হবে, ওনার একটা বিখ্যাত বই হচ্ছে ওয়েটিং ফর দ্য গডো, এবং এই ওয়েটিং ফর দ্য গডো এটার মধ্যে নাথিং টু বি ডান এটা হচ্ছে এটার প্রথম লাইন। এটা খুবই জনপ্রিয় একটা কথা, এবং এখানের মধ্যে দেখা যায় যে গডোর অপেক্ষায় দুজন লোক, বয়স্ক লোক অপেক্ষা করতেই থাকে। সেকেন্ড হচ্ছে আর কে নারায়ণ, যিনি একজন ইন্ডিয়ান রাইটার। তার সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে ওয়েটিং ফর দ্য মহাত্মা, এবং তার একটা গল্প আমরা দেখলাম আন্ডার দ্য বেনিয়ন ট্রি, এবং সেই গল্পের নাম্বি নামক একটা লোক আছে যে হচ্ছে একজন স্টোরি টেলার, এবং এটা হচ্ছে ওয়েটিং ফর মহাত্মা বইয়ের কাভার। আর আরউইন শ উনি মূলত নাট্যকার, এবং ওনার নাটক অবলম্বনে মুনির চৌধুরী একটা নাটক রচনা করছে যার নাম হচ্ছে কবর। আর আরউইন শর নাটকটার নাম হচ্ছে বাড়ি দ্য ডেড। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে মুনির চৌধুরীর কবর নাটকটা নিচের কোন নাটকের অনুকরণে নির্মিত। তাহলে বাড়ি দ্য ডেড। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে মুনির চৌধুরী নিচের কোন রাইটারের নাটক অবলম্বনে নাটক রচনা করেছেন, আরউইন শ।
জাস্ট 1-2 লাইন, তোমরা বাংলা পড়ার সময় কিন্তু এগুলো পড়ছো আশা করি। যদি আমাদের পৃথিবীটা যদি একটা মাত্র রাষ্ট্র হইতো, পুরো পৃথিবী যদি একটা গ্রাম হইতো, তখন সেই রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট থাকতো নিশ্চয়ই, তাই না, বা প্রধানমন্ত্রী থাকতো। তখন সে পৃথিবীর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কী হতেন, এটা নিয়ে একবার মানুষের মধ্যে একটা মতামতের আয়োজন করা হয়। সবাই স্বীকার করলো যে এই পৃথিবীটা যদি একটা রাষ্ট্র হয়, তাহলে সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে বেস্ট পার্সন যিনি, তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। তোমরা সবাই ওনাকে চিনো, এবং উনি সারা জীবন বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করে বিশ্বব্যাপী জনপ্রিয় ছিলেন, এবং উনি ব্ল্যাকদের, কালোদের অধিকার আদায়ের উনি হচ্ছে যে কয়েকটা নাম, মার্টিন লুথার কিং উনিও বিখ্যাত, এবং নেলসন ম্যান্ডেলা হচ্ছেন সবচেয়ে বিখ্যাত। তো নেলসন ম্যান্ডেলা এই বর্ণবাদের প্রতিবাদ করার জন্য ওনাকে কিন্তু 62 সালে, শুধু প্রতিবাদ না, উনি ওইখানের মধ্যে একটা ভীষণ রকম একটা আন্দোলনের জন্ম দেন। ওনাকে 1962 সালে অ্যারেস্ট করা হয়, এবং উনি কিন্তু আজীবনের জন্য কিন্তু ওনাকে কারাদণ্ড দেওয়া হয়। তবে আজীবন কারাদণ্ড দেওয়া হলে উনি 27 বছর কারাদণ্ডের পরে উনি কিন্তু মুক্তি পান। এবং উনি যে যারা হচ্ছে যে এই যে বর্ণবাদী যারা, শ্বেতাঙ্গ যারা, তাদেরকে উনি কিন্তু মুক্তি পাওয়ার পর শ্বেতাঙ্গদের কিন্তু উনি কিন্তু ইলেকশনের পর উনি প্রেসিডেন্ট হন, 94 ইলেকশন হয় এবং সেখানে প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হওয়ার পরে উনি যেটা চেয়েছিলেন যে যারা শ্বেতাঙ্গ এতদিন অত্যাচার করছে কালোদের উপরে, তাদের উপর উনি কোনো ধরনের প্রতিশোধ নেয় নাই। ইতিহাসে এই ঘটনাটা খুবই বিরল, যে তোমার জয় করার পর যে প্রতিশোধ না নেয়া, হ্যাঁ, এটা খুবই বিরল একটা ঘটনা। তোমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তোমরা যারা মক্কা বিজয় সম্পর্কে জানো, তোমরা জানো যে মক্কার লোকেরা কিন্তু ওনার উপর এত অত্যাচার করছে, উনি কিন্তু মদিনা থেকে হিজরত করতে হয়েছে। এরপর উনি যখন মক্কা জয় করে ঢোকেন, তখন কিন্তু উনি চাইলে কিন্তু প্রতিপক্ষের উপর প্রতিশোধ নিতে পারতেন, তাই না, প্রতিশোধ গ্রহণ করেন নাই। আমরা নেলসন ম্যান্ডেলাকে দেখতে পাই যে উনি যদি প্রতিশোধ গ্রহণ করতেন, তখন কিন্তু আজকে সাউথ আফ্রিকা কিন্তু এখন যতটা এরকম ডেভেলপ হয়তো হতো না। সো উনি সবসময় যে রেসিয়াল রিকনসিলিয়েশন, এটার দিকে উনি মনোযোগ দিয়েছিলেন। তো 2013 সালে উনি মারা গেল। উনি আজকের পৃথিবীতে যে লিগেসি অফ রেজিলিয়েন্স, ফরগিভনেস এবং জাস্টিসের উনি একটা প্রতীক রেখে গিয়েছেন। নেলসন ম্যান্ডেলার তার আমরা এখানে সবচেয়ে বিখ্যাত যে বইটা, সেটা হচ্ছে আ লং ওয়াক টু ফ্রিডম। নেলসন ম্যান্ডেলাকে নিয়ে ইতিহাসে অনেকগুলো মুভিও নির্মিত হয়েছে, অনেক 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 মুভি নির্মিত হয়েছে। তো তার মধ্যে আমরা আজকে কয়েকটার আমরা একটু দেখব। তাহলে ওনার ফেমাস ওয়ার্ক আ লং ওয়াক টু ফ্রিডম, এইটা তুমি অবশ্যই মনে রাখবা। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কনভারসেশন উইথ মাই সেলফ। তবে সবচেয়ে বিখ্যাত হচ্ছে আ লং ওয়াক টু ফ্রিডম। নেলসন ম্যান্ডেলা তার আ লং ওয়াক টু ফ্রিডম এই বইয়ের মধ্যে একটা কথা, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। তুমি একটা মানুষকে বেস্ট পসিবল যেটা দিতে পারো সেটা হচ্ছে এডুকেশন। তুমি যদি একটা শিশুকে যদি তুমি এডুকেশন দাও, তাহলে সেই শিশুটা একটা ফ্যামিলি চেঞ্জ করে ফেলবে। একটা ফ্যামিলি যদি চেঞ্জ হয়, ওই ফ্যামিলির মাধ্যমে কিন্তু একটা সমাজ চেঞ্জ হয়ে যাবে। তাহলে একজন শিশুকে তাকে সুশিক্ষা দেয়া, ভালো শিক্ষা দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই তো হবে জাতির ভবিষ্যৎ। আর তুমি একটা মানুষকে বেস্ট পসিবল যে গিফটটা দিতে পারো, যে উপকারটা করতে পারো, সেটা হচ্ছে তুমি কাউকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে পারো। তো আমরা প্রত্যেকে নিজ নিজের জায়গা, তোমরা এখানে কেউ ইউনো হবা, কেউ এখানে টিচার হবা, কেউ মৎস্য অফিসার হবা, কেউ এখানে মেডিকেল অফিসার হবা। যে অফিসারই তুমি হও না কেন, তোমার যখন পোস্টিং হবে, তুমি যখন গ্রামে টামে যাবা, তখন একটু দেখো যে আমাদের স্কুলগুলো কীভাবে চলে, সেখানে কেমন পড়াশোনা হয়। এখন আমরা তো একলা হয়তো অনেক কিছুই করতে পারবো না, কিন্তু তুমি তো তোমার জায়গা থেকে হলে কিছুটা হলেও করতে পারবা। নেলসন ম্যান্ডেলাকে নিয়ে যে মুভিগুলো হয়েছে, তার মধ্যে অনেকগুলো মুভি হয়েছে। এখানে আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করব এই মুভিটা দেখার জন্য। এখানের মধ্যে মর্গান ফ্রিম্যানের মুভিটার নাম হচ্ছে তোমার ইনভিক্টাস। এখানে মর্গান ফ্রিম্যান উনি কিন্তু ওই নেলসন ম্যান্ডেলা ক্যারেক্টারে উনি অভিনয় করে, এবং ইনভিক্টাস মুভিটা কিন্তু তোমার অনেকগুলো শাখায় তোমার হচ্ছে অস্কারের জন্য নমিনেশনও পায়। আর এই মুভিটা লং ওয়াক টু ফ্রিডম, এটা একটা মুভি, এবং ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এই মুভিটাও কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে অস্কারে নমিনেশন পায়। এটা তোমরা অনেকে জানো। ইনভিক্টাস মুভিটার মধ্যে যে রাগবি টিম সাউথ আফ্রিকার, সেই টিমের মধ্যে যে বিভাজন, হ্যাঁ, সেই বিভাজনটা ম্যান্ডেলা কীভাবে হ্যান্ডেল করে, এবং ওখানের মধ্যে কিন্তু ওনার ব্যক্তিগত জীবনে অনেক কিছু উঠে আসছে, কীভাবে উনি রাষ্ট্রটা গোছাইছে।
ডরিস লেসিং উনি একজন নোবেল লরিয়েট। ওনার ফেমাস নোবেল হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। উনি কি পুরুষ নাকি মহিলা, কে বলতে পারবা? পুরুষ নাকি মহিলা ডরিস লেসিং? হ্যাঁ, এখন অনেকে বলে যারা চালাক ওরা বলবে যে ভাইয়া উনি যে পুরুষ হলে আপনি বলতেন না, যেটা আপনি জিজ্ঞেস করছেন তাহলে নিশ্চয়ই মহিলা, যারা বেশি চালাক না। ওকে, চালাকটা যুক্ত হয়েছে, উনি কিন্তু ফিমেল রাইটার, রাইট। ডরিস লেসিংয়ের যেহেতু উনি নোবেল প্রাইজে কতদিন 8-10 বছর হয়ে গেছে মনে হয়, আর একটু বেশি হয়েছে মনে হয়। ওনার ফেমাস নোবেল হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। হ্যাঁ, 2007 সালে। হ্যাঁ, আমার এই জন্য মনে আছে, কারণ 7 সালে যেহেতু আমরা ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম, তো তখন মুখস্থ করেছিলাম ওনার নাম, ডরিস লেসিং নাম মুখস্থ করেছিলাম। ওনার ফেমাস নোবেল দ্য গ্রাস ইজ সিঙ্গিং। জিমি কার্টার ভাইয়ের নাম তোমরা নাকি শুনছো? জিমি কার্টার ভাই কোন দেশের প্রেসিডেন্ট ছিল জানো? জিমি কার্টার ভাই, যেহেতু হোয়াইট হাউস আসো এখানের মধ্যে, তাহলে নিশ্চয়ই জিমি কার্টার ভাইয়ের, উনি ইউএসএরই প্রেসিডেন্ট ছিল, রাইট। ওনার বইয়ের নাম হচ্ছে হোয়াইট হাউস ডায়েরি। তাহলে আমরা মার্কেজে যাওয়ার আগে আমরা আরেকবার একটু রিভিউ করি। তাহলে আমরা আজকে ক্লাসের মধ্যে শুরু করেছিলাম স্যামুয়েল ব্যাকেটকে দিয়ে। স্যামুয়েল ব্যাকেটের বিখ্যাত নাটক হচ্ছে ওয়েটিং ফর গডো। একজন প্রশ্ন করছিল ওয়েটিং ফর গডোটা কি? এটা একটা নাটক। হ্যাঁ, এই নাটকের প্রথম লাইন নাথিং টু বি ডান, এটা খুবই জনপ্রিয়, এটা একটা অ্যাবসার্ড একটা প্লে। এবং আর কে নারায়ণ বলছিলাম, উনি একজন ইন্ডিয়ান রাইটার, এবং ওনার ওয়েটিং ফর দ্য মহাত্মা এটা খুবই বিখ্যাত একটা বই। এবং ওনার বিখ্যাত যে গল্প সেটা হচ্ছে যে আন্ডার দ্য বেনিয়ন ট্রি, এখানে নামবি একটা ক্যারেক্টার যে হচ্ছে স্টোরি টেলার এবং ভাইটাল ক্যারেক্টার এখানে। এটা হচ্ছে ওয়েটিং ফর দ্য মহাত্মা। আরউইন শ, ওনার উপর মনে রাখবা যে ওনার বাইরে দ্য ডেড এই নাটক অবলম্বনে উনি চৌধুরী কবর নাটকটি রচনা করেছিলেন। বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাড়ি দ্য ডেড কোন ধরনের নাটক, এটা আসতে পারে। এটা একটা যুদ্ধবিরোধী, যেরকম মনির চৌধুরী কবর নাটকটি রচনা করেছিলেন যে পাকিস্তানের যখন আমাদের লোকেদের উপর গুলি চালালো সেটার প্রেক্ষাপটে। এবং নেলসন ম্যান্ডেলার কথা বলছিলাম যে ওনার উপরে মনে রাখবা যে ওনার সবচেয়ে বিখ্যাত বই আ লং ওয়াক টু ফ্রিডম। আর একটা মনে রাখতে পারো কনভারসেশন উইথ মাই সেলফ। হ্যাঁ, তো এটা হচ্ছে মুভি উইথ নেলসন ম্যান্ডেলা, ইনভিক্টাস এবং ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। এগুলো পরীক্ষা আসবে না, কিন্তু তুমি এটা তো একটা জানার ব্যাপার, তাই না? নেলসন ম্যান্ডেলা এত বিখ্যাত একজন মানুষ, তুমি তার সম্পর্কে যদি একটা মুভি যদি না দেখো তাহলে এটা তো খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার হবে। তো আজকে আমরা অনেকগুলো মুভির নাম বলবো এখানের মধ্যে, যদি কখনো পসিবল হয় এই মুভিগুলো একটু দেখো। হ্যাঁ, ডরিস লেসিং ওনার কথা বলছিলাম যে ওনার বিখ্যাত বই হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। হ্যাঁ, কিছুটা মনে থাকার কথা। জিমি কার্টার নামের সাথে আমার মিল আছে, হোয়াইট হাউস ডায়েরি, উনি যেহেতু হোয়াইট হাউসের লোক সুতরাং বইয়ের নামও হোয়াইট হাউস ডায়েরি। আসো, যে ব্যক্তি সম্পর্কে যদি না জানি বা যে ব্যক্তির একটা বই যদি না পড়ি, অন্তত একটা গল্প যদি না পড়ি, তাহলে একটা ক্রিমিনাল অফেন্সের মতো হয়ে যাবে। ওনার নাম হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তোমাদের সবার পরিচিত এবং সবার অত্যন্ত প্রিয়। যে মার্কেজের গল্প পড়ে না এরকম মানুষ মনে খুব একটা পাওয়া যাবে না। তো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, ওনার জন্ম হচ্ছে কলম্বিয়ায়। এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কে কলম্বিয়ান রাইটার গার্সিয়া মার্কেস, যে নিচের কে ল্যাটিন আমেরিকান রাইটার গার্সিয়া মার্কেস। হ্যাঁ, অনেকভাবে প্রশ্ন আসতে পারে। তো ওনার দুটো বই খুবই বিখ্যাত, একটা হচ্ছে 100 ইয়ার্স অফ সলিটিউড এবং লাভ ইন দ্য টাইম অফ কলেরা। এই বইটার বাংলা অনুবাদ পাওয়া যায় 100 ইয়ার্স অফ সলিটিউড। বইটা কখনো পারলে পড়ো, কখনো বা সামারেটা অ্যাটলিস্ট পড়ো, খুব সুন্দর একটা বই। এবং লাভ ইন দ্য টাইম অফ দ্য কলেরা, এদের সবচেয়ে বিখ্যাত বই। তো 100 ইয়ার্স অফ সলিটিউড এই বইয়ের মধ্যে, বা নিঃসঙ্গতার 100 বছর, এই বইটার মধ্যে তোমরা দেখবা যে বুইন্দিয়া পরিবারের 6টা প্রজন্মের কাহিনী। হ্যাঁ, পাশাপাশি ওখানে মাকন্দ নামের একটা কাল্পনিক গ্রামেরও কাহিনী। তো ওই গ্রামের পত্তন হয় বুয়েন্দিয়া পরিবার প্রধান তোমার হোসে অরেলিয়ানো বুয়েন্দিয়ার হাতে। নিজেতে খুন করে এক লোকের ভূতের উৎপাত থেকে বাঁচতে হঠাৎই একদিন পুরনো গ্রাম থেকে আবাস উঠিয়ে নিজের বউ আর তার অনুসারী কিছু লোকজন নিয়ে সে তখন মাকন্দ নামক একটা গ্রামের পত্তন করে, এবং যেখানে ওদের কোনো ঈশ্বরের দরকার হয় না। এবং এখানে এসেই আমরা যেরকম মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস পদ্মা নদীর মাঝে, যেখানে দেখলাম হোসেন মিয়ার দ্বীপ, ওইটা তো হোসেন মিয়ার দ্বীপ না, হ্যাঁ ওইখানে হোসেন মিয়ার দ্বীপ, যেখানে উনি ভাবলেন উনি এমন একটা দ্বীপের প্রতিষ্ঠা করবে যেখানে কোনো ঈশ্বরের খুব একটা দরকার হবে না, যেখানে উনি ওখানে সাম্যবাদ প্রতিষ্ঠা করবে। তো এখানে এসে উপন্যাসের সবচেয়ে রহস্যময় চরিত্র মেলকিয়াদেসের জড়িয়ে যায় বুয়েন্দিয়া পরিবারের সাথে, যেহেতু বুয়েন্দিয়া পরিবার এখানের মধ্যে সে মাইগ্রেট তোমার করছে। তো মেলকিয়াদেস ওদের সহায়তায় এই আমাদের যে হোসে
তোমার তার কৌতূহলী মনটা খুব জেগে ওঠে, হ্যাঁ? তো যার ফলে তারা আবিষ্কার করে পৃথিবীটা আসলে সমতল না, পৃথিবীটা কমলা লেবুর মতোই গোল। এবং এই মাকন্দতে এসে বুয়েন্দিয়া পরিবার আক্রান্ত হয় এক ব্যাখ্যায় নিঃসঙ্গতায়। গুন্টার গ্রাস উনি হচ্ছেন একজন জার্মান এবং উনি নোবেলিস্ট, পোয়েট, আর্টিস্ট, স্কাল্পচার সবই, কিন্তু উনি নোবেলিস্ট হিসেবে সবচেয়ে বিখ্যাত। আর এই গুন্টার গ্রাস সে কিন্তু আমাদের বাংলাদেশে আসছিলেন এবং উনি সাহিত্যেও নোবেল প্রাইজ পান। ওনার সবচেয়ে নোটেবল যে নোবেল সেটার নাম হচ্ছে দ্য টিন ড্রাম। হ্যাঁ, আসো, গুন্টার গ্রাস ওনার সবচেয়ে নোটেবল যে নোবেল সেটার নাম হচ্ছে দ্য টিন ড্রাম। এটা হচ্ছে ওনার ফার্স্ট এবং সবচেয়ে ফেমাস নোবেল। এবং এ হচ্ছে দ্য টিন ড্রাম বইয়ের তোমার কভার। তাহলে নোয়াম চমস্কিকে পড়ার আগে আমরা এতক্ষণ যা পড়লাম সেটা একটু রিভিউ করে আসি। প্রথম আমরা ক্লাসে শুরু করছিলাম স্যামুয়েল ব্যাকেটকে দিয়ে। স্যামুয়েল ব্যাকেটের একটা নাটক নাম বলছিলাম ওয়েটিং ফর গডো, যেটা অ্যাবসার্ড একটা নাটক। এবং সেকেন্ড আমরা কথা বলছিলাম আর কে নারায়ণকে নিয়ে, যে ইন্ডিয়ান রাইটার, এবং ওনার একটা বইয়ের কথা বলছি সেটা হচ্ছে ওয়েটিং ফর দ্য মহাত্মা। এবং ওনার একটা স্টোরি বইয়ের কথা বলছি, স্টোরির কথা বলছি, যে স্টোরির নাম হচ্ছে আন্ডার দ্য বেনিয়ন ট্রি, এবং সেখানে একটা ক্যারেক্টার ছিল যার নাম ছিল নাম্বি। এরপর আমরা চলে গেছি আরোহীন শোয়ার কাছে, বলছে আরোহীন শোয়ার মুনির চৌধুরী, এই দুটো মনে রাখতে, কারণ মুনির চৌধুরীর কবর আর আরোহীন শোয়ার পারি দ্য ডেড, সিমিলার কাইন্ড অফ নাটক। তারপর আমরা আসছি নেলসন ম্যান্ডেলার কাছে এবং বলছি নেলসন ম্যান্ডেলার পরে তুমি একটা বইয়ের নাম মনে রাখবা, সেটা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম এবং কনভারসেশন উইথ মাইসেলফ, তবে এটা লেস ইম্পর্টেন্ট। এবং উনি বলছিলেন যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এবং ওনার কিছু মুভির কথা বলছিলাম তোমাদের দেখার জন্য যদি কোনো সময় পাও, বাট পরীক্ষায় আসার জন্য না এগুলো। ডোরিস লেসিং উনি একজন আফ্রিকান ইংলিশ রাইটার, খুবই বেশি গুরুত্বপূর্ণ না আমার, বাট এরপর তুমি মনে রাখতে পারো জাস্ট উনি একজন আফ্রিকান ইংলিশ রাইটার, দ্য গ্রাস ইজ সিঙ্গিং, তবে শেষ পর্যন্ত হয়তো মনে থাকবে না ওনার কথা, কারণ উনি নোবেল প্রাইজ পাইলেও খুব বেশি গুরুত্বপূর্ণ না। জিমি কার্টার উনি হচ্ছেন ইউএসএর প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার সবচেয়ে ফেমাস বুক হচ্ছে হোয়াইট হাউস ডায়েরি। এটা মুখস্থ না করা ছাড়াই তোমার মনে থাকবে যে যেহেতু প্রেসিডেন্ট হোয়াইট হাউস ডায়েরি তো লিখবে, আর কি লিখবে সে। হ্যাঁ, মার্কেসের কথা বলছিলাম, ওনার দুটা বই, একটা হচ্ছে 100 Years of Solitude, বাংলায় নিঃসঙ্গতার 100 বছর, এবং লাভ ইন দ্য টাইম অফ কলেরা। তো নিঃসঙ্গতার 100 বছর এই বইটা অনেক বেশি পপুলার। এবং আমরা এরপর বলছিলাম গুন্টার গ্রাস একটা বইয়ের নাম টিন ড্রাম, এবং উনি বাংলাদেশে আসছিলেন। হ্যাঁ, এটা মনে রাখবা। নিচের কোন রাইটার বাংলাদেশে আসছিলেন? এখন আমাকে তোমরা বলো, যে সবাই কমেন্টে উত্তর দিবা, নাম্বি এই ক্যারেক্টারটা কোন গল্পের? নাম্বি এই ক্যারেক্টারটা কোন গল্পের? সবাই অ্যান্সার দাও। আন্ডার দ্য বেনিয়ন ট্রি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কে লিখছে গল্পটা? আন্ডার দ্য বেনিয়ন ট্রি গল্পটা কে লিখছে? লিখছে আর কে নারায়ণ। আর কে নারায়ণ। ওকে, ওয়েটিং ফর দ্য গডো কে লিখছে? ওয়েটিং ফর দ্য গডো কে লিখছে বলো? ওয়েটিং ফর দ্য গডো ব্যাকেট লিখছে। ওকে, সিঙ্গল ব্যাকেট লিখছে। লাভ ইন দ্য টাইম অফ কলেরা, কি লিখছে? শুধু নামে শুধুমাত্র শর্ট না হলে মার্কেস লিখছে। ওকে, মার্কেস লিখছে, গার্সিয়া মার্কেস। ওকে, কনভারসেশন উইথ মাই সেলফ কে লিখছে? কনভারসেশন উইথ মাই সেলফ এটা কাকে নিয়ে বই? কার বই? ম্যান্ডেলার বই। ওকে, টিন ড্রাম এটা কি লিখছে? টিন ড্রামটা কি লিখছে? গুন্টার গ্রাস লিখছে। ওকে, বাংলাদেশে আসছিল কে? বাংলাদেশে আসছে কে? গুন্টার গ্রাস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসো, আমাদের এই বিশৃঙ্খল যুদ্ধ জর্জর পৃথিবীতে যদি কিছু মানুষ যদি থাকে যারা যুদ্ধকে নিয়ে কথা বলে, এবং এই যে আমেরিকার যে তাদের যে দ্বিচারিতা, তারা একদিকে বলে মানবতা, আর অপরদিকে এখানের মধ্যে ইসরায়েল তারা হচ্ছে যে ফিলিস্তিনটাকে তারা দখল করছে, এটা কিন্তু ফিলিস্তিনিদের দেশ, তাদেরকে হটায়া ওদেরকে তো জায়গা দিছে, মানে ওরা উদ্বস্ত ছিল, ওদেরকে জায়গা দিছে এখানে থাকার জন্য, এবং তারা একটা রাষ্ট্র গঠন করে ফিলিস্তিনিদের তার নিজের দেশ থেকে তারাই দিচ্ছে এবং তাদের সব মানুষ মেরে ফেলতেছে। এবং এটাকে এই কাজটা ওরা গত 75 বছর ধরে করে যাচ্ছে, কিন্তু ওইটা নিয়ে আমেরিকা কিন্তু কিছু বলে না, ওরা কিন্তু চুপ। এই যে দ্বিচারিতা আমেরিকানদের, এটা নিয়ে যে কয়েকজন মানুষ আমেরিকাতে বসেই ওদের মাটিতে বসে সবচেয়ে যে সোচ্চার, ওনার নাম নোম চমস্কি। উনি কিন্তু একজন লিঙ্গুইস্ট।
সো ওনার কিন্তু মেইন কাজ হচ্ছে তোমার ভাষা নিয়ে, কিন্তু ভাষা নিয়ে ওনার মেইন কাজটা থাকলেও উনি একই সাথে একজন ফিলোসফারও বটে। উনি নিজে একজন জিও, উনি নিজে ইহুদি, কিন্তু এরপরেও উনি জায়নিজমের বিরুদ্ধে কিন্তু অত্যন্ত সোচ্চার। তো নোম চমস্কির সবচেয়ে ফেমাস যে বইটা, সে বইটার নাম হচ্ছে দ্য কমন গুড। তোমার পত্রিকায় প্রায় তোমার নোম চমস্কির কলাম দেখতে পাবো, প্রথম আলো বা ভালো ভালো পত্রিকাগুলো কিন্তু নোম চমস্কির বিভিন্ন কলাম ছাপায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যর সংকট বা আমেরিকার দ্বিচারিতা, যে ওরা মুখে এক কথা বলে করে আরেকটা, এই সকল ব্যাপারে ওরা কিন্তু তোমার এই সকল বিষয়ে নোম চমস্কি খুবই সোচ্চার। তো চমস্কি একটা কথা বলছে, দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ গুড প্রপাগান্ডা, ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ স্লোগান দ্যাট নোবডি ইজ গোয়িং টু বি অ্যাগেনস্ট অ্যান্ড এভরিবডি ইজ গোয়িং টু বি ফর। সে বলছে তুমি এমন একটা প্রপাগান্ডা বানাবা, ওই প্রপাগান্ডার বাইরে কেউ যাবে না, প্রত্যেকের প্রপাগান্ডার পক্ষে থাকবে। নোবডি নোজ হোয়াট ইট মিনস, কেউ জানে না এটা কি, বিকজ ইট ডাজ নট মিন নাথিং, এটা আসলে কিছুই ডাজ নট মিন এনিথিং, কিছু মিন করে না। এবং নোম চমস্কি একটা কথা বলছে যে দ্য জেনারেল পপুলেশন ডাজ নট নো হোয়াটস হ্যাপেনিং অ্যান্ড ইট ডাজ নট ইভেন নো দ্যাট ইট ডাজ নট নো। সাধারণ মানুষ ওরা হচ্ছে যে কী করতেছে কিছু জানে না, সে জানছে যে পিটারা চলে গেছে, হ্যান তেন এগুলো নিয়ে সে খুবই ব্যস্ত সে, এবং সে আসলে জানে না যে সে যে কিছু জানে না, ওটা সে জানে না, কী করতেছে না করতেছে এইসব ব্যাপারে সে কোনো কিছু মাথা ঘামাচ্ছে না। আসলে কী করতেছে আমেরিকান, আমাদের বঙ্গোপসাগরের গ্যাস ব্লকটা লাগবে, ওদের ওটা দরকার, ওইটা সো ওইটা ওদের দিব আমরা আগামী বছর ইনশাল্লাহ, এবং আমরা একটা ভালো চুক্তি করে ওদেরকে আমরা মোটামুটি ভালো একটা চুক্তির মাধ্যমে ওদেরকে ওটা বুঝিয়ে দিব আসলে এগুলো করতেছে, কিন্তু আমরা এগুলা জানি না এখানে কী করতেছে, তাই না? আমেরিকার আমাদের দরকার কি, ওদের দরকার আমাদের এখানে গ্যাস নিয়ে যাবো ওরা, তাই না? ওদের দরকার এটাই। দ্যাট ইজ আ গুড রিজন ওয়াই নোবডি স্টাডিজ হিস্ট্রি, ইট জাস্ট টিচেস ইউ টু মাচ, যেই কারণে আমরা কিন্তু ইতিহাস পড়তে চাই না। কেন? ইতিহাস আমাদের অনেক বেশি শিক্ষা দেয়, এই জন্য আসলে আমরা ইতিহাসটা পড়তে কেউ চায় না। তো আসো আমরা এখন চলে যাব উত্তরাধুনিকতায়, পোস্ট মডার্নিজম। তো উত্তরাধুনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে দুইটা বিশ্বযুদ্ধ সমগ্র বিশ্বের মানুষদের জীবনে ব্যাপক দুঃখ কষ্ট নিয়ে আসে এবং প্রথাগত যে জীবন ব্যবস্থা এটা পরিবর্তন ঘটায়, হ্যাঁ। এবং একজন বলছে ভ্রাতৃ ইস্যু, তোমার এই যে সমাজতন্ত্র এই ব্যাপারটা ইংরেজ এবং তাদের চিন্তা চেতনায় ব্যাপক প্রভাব ফেলে, হ্যাঁ। এবং মেয়েদের কিন্তু ভোটের অধিকার ছিল না 1918 সালের আগে, এরপরে মেয়েদের ভোটের অধিকার হয়। এবং স্ট্রিম অফ কনসাসনেস আমরা দেখতে পাই যে এত সাজানো গোছানো কিছু নাই, যে প্র্যাকটিক্যালি যা ঘটে এটা কিন্তু এত সাজানো গোছানো না। এবং ইউজ অফ ইন্টারিয়ার মনোলোগ, ব্যক্তির যে নিজের সাথে নিজের যে মনোলোগ, এই দুটো বিষয় হয়ে যায় ঔপন্যাসিকদের অস্ত্র। এবং সাইকোলজিক্যাল বিভিন্ন কমপ্লেক্সিটি আমরা এবং ক্রাইসিস এই সময়ে আমরা লক্ষ্য করি। এই সময় দেখতে পাই যে তুমি যে আধুনিক বলতে পারো বাগান, তুমি আধুনিক রে বলতে পারো সাজানো বাগান, এটা হচ্ছে সাজানো বাগান, সব কিছু সুন্দর গোছানো সাজানো বাগান, হ্যাঁ। আচ্ছা, আমাদের সবার বাসা কি অনেক সাজানো গোছানো থাকে? তুমি আমার বাসা যদি দেখবে, আমাদের দেয়ালগুলোর মধ্যে দেখি যে আজকে ওরু দেখে আর্ট করতেছে, ওরু দেখি যে সে অনেক আর্ট করতেছে, ওর মা যখন ওকে বলছে ওর দিকে আসো, ওর মা ইয়ে করতেছে, ও ভাব দিচ্ছে, সে হচ্ছে ওরা কিছু বলছে, সে দেয়ালটা লাগে ডাকে ইয়া করে বলছে। আমাদের খাটটা আলো জ্বালা, আমাদের বাসায় বসে বাচ্চা, ওরা তো আলো জ্বালা করে সব কিছুই, হ্যাঁ, খুবই আলো জ্বালা, ওদের খেলা টেলা না, আমাদের কোনো কিছু গোছানো নাই। তো আধুনিকটা হচ্ছে তোমার কেমন, যে ধরো হোটেলের মতো, যে খুব সাজানো বাগান, একদম সব কিছু ফিটফাট, হ্যাঁ, এরকম। আর উত্তরাধুনিক হচ্ছে আমাদের ঘর, আমাদের বাড়ি, কোনো কিছু সাজানো গোছানো নাই, হ্যাঁ, আগোছালোর মধ্যে আমরা থাকি, হ্যাঁ। তো এই যে আগোছালো একটা ব্যাপার, হ্যাঁ, ট্রেডিশনের বাইরে আসা, জগা খিচুড়ি, এটাকেও তুমি বলতে পারো পোস্ট মডার্নিজম। তাহলে এইখানে যে আগের রাইটাররা যেরকম সাজানো গোছানো লিখছে, এখানে পোস্ট মডার্ন রাইটাররা বললো আমরা তোমাদের এগুলোর মতো লিখবো না, আমরা ডিফারেন্ট কিছু করে দেখাতে চাই। ধরো আধুনিক কবিরা তো স্ল্যাং তেমন ব্যবহার করে নাই, স্ল্যাং তো খুব বেশি নাই, কিন্তু উত্তরাধুনিক কবিতার মধ্যে আমরা কিন্তু প্রচুর স্ল্যাংয়ের ব্যবহার দেখি, এই স্ল্যাংটা আমরা খুব একটা দেখি নাই। আমরা প্রথম রাইটার পাবো হ্যারল্ড পিন্টার, তো ওনার ব্যাপার মনে রাখবো, ওনার সবচেয়ে বিখ্যাত যে বইটা ওয়ার্কটা সেটা হচ্ছে বার্থডে পার্টি। উনি একই সাথে অ্যাক্টরও ছিল, ডিরেক্টরও ছিল, নাট্যকারও ছিল, হ্যাঁ, অনেক গুণে গুণান্বিত। ওনার সবচেয়ে ওয়েল নোন ওয়ার্ক হচ্ছে দ্য বার্থডে পার্টি, হ্যাঁ, এটা হচ্ছে বার্থডে পার্টি বইয়ের একটা কাভার। চিনু আচেবের থিংস ফল অ্যাপার্ট, বাংলায় হচ্ছে তোমার হচ্ছে সব কিছু ভেঙে পড়ে, এই বইটা বাংলা অনুবাদ পাওয়া যায় রকমারিতে বাবা। বইটা পড়লে না কেমন একটা মন খারাপ লাগে, মানে তোমার
এই যে ফরাসিরা, ওরা যখন আফ্রিকার দেশগুলো দখল করে ফেললো, আফ্রিকানদের কালচার, ওদের ভাষা, ওদের সংস্কৃতি সব কিছুকে ধ্বংস করে ফেলছে। এই যে সব কিছু ধ্বংস করে ফেলছে ওরা কিন্তু ফ্রেঞ্চে কথা বলে এখন না, ওদের ট্র্যাডিশনগুলো কিন্তু ফ্রেঞ্চ, এবং ওদের পুরা মানে ওদের যে কালচার কৃষ্টি সব কিছু ধ্বংস করে ফেলছে, সব কিছু নষ্ট করে দিচ্ছে। এই যে সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা চিহ্ন আছে এত সুন্দর করে ফুটে তুলছে থিংস ফল অ্যাপার্ট বইয়ের মধ্যে। মানে আমরা কেমন একটা বিষণ্ণতা ভুগি যে ঔপনিবেশিকতা বাদের মাধ্যমে পৃথিবীটা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আফ্রিকার সাথে আমরা কিন্তু অপরাধ করছি, পৃথিবীতে সবচেয়ে বেশি অপরাধ করা হয়েছে আফ্রিকার সাথে। হ্যাঁ, ওরা তো ওদের অনেক তেল ছিল, অনেক কিছু ছিল ওদের এত উর্বর জমি, কিন্তু ওরা এত গরিব কারণ ওদেরকে অনেক বেশি লুটপাট করা হয়েছে, তাই না? ওদেরকে একদম দাস টাস বানায়া বিভিন্ন জায়গায় নিয়ে ওদের উপর অনেক বেশি অত্যাচার করা হয়েছে। এবং আমরা এখনও বলি যে নিগ্রো বা কালোকে যে খারাপ ভাবা হয়, তাই না? এই যে কালোকে যে খারাপ ভাবা, ধরো আমরা কোনো খারাপ এই জন্য কী করি, আমরা কালো সাইন টানাই দিই, কালো মানে তো খারাপ না, কালো মানে খারাপ। এই যে কালো মানে খারাপ, এটা তো তোমার ইংরেজরা প্রমোট করছে, সাদারা প্রমোট করছে, বলছে কালো মানে খারাপ, হ্যাঁ ব্ল্যাক মানে খুব খারাপ, এটা ওদের প্রমোশন। তো এই বইটা যদি কখনো তোমরা যদি সময় সুযোগ পাও, বইটা পড়তে পারো একটু, থিংস ফল অ্যাপার্ট, তোমার সব কিছু ভেঙে পড়ে, তোমার রকমারিতে অনুভূত পাবা। ওলে সোয়িঙ্কা উনি একজন নাইজেরিয়ান নাট্যকার, সো এক মনে রাখো ভালো করে, ওলে সোয়িঙ্কা। এবং ওনার সবচেয়ে ফেমাস যে নাটক সেটা হল দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। হ্যাঁ, এবং ওনার একটা তোমার হচ্ছে যে পোয়েট্রি কালেকশন আছে যার নাম হচ্ছে আইদান রে। তাহলে ওনার উপরে মনে রাখবো উনি নাইজেরিয়ান, ওলে সোয়িঙ্কা। আইদান রে হচ্ছে ওনার সবচেয়ে পোয়েট্রি কালেকশন, এবং ওনার একটা ফেমাস নাটক হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। আইদান রে এই পোয়েট্রি কালেকশন, এই বইটা ওনার সবচেয়ে বিখ্যাত। আনিতা দেশাই, একটা লাইন মনে রাখো, ওনার নাম, উনি হচ্ছে জন্ম ভারতের দিল্লিতে, এবং ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে গেমস অ্যাট টয়লেট। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে নিচের কে ভারতীয় রাইটার, এরকম প্রশ্ন আসে। হ্যাঁ, আনিতা দেশাই উনি ভারতীয় রাইটার, এবং ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে গেমস অ্যাট টয়লেট। কমেন্টে লিখে ফেলাও আমরা আজকে এর আগে কোন ভারতীয় রাইটার নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা আজকে আনিতা দেশের আগে আর কোন ভারতীয় রাইটার নিয়ে পড়ছি? আর কে নারায়ণ। ওকে, ভেরি গুড। আজকে আমরা আইরিশ রাইটার কাকে কাকে বললাম, আইরিশ কাকে কাকে বললাম আজকে আমরা? আরোহিংসকে বললাম। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে তোমার কাছে সবচেয়ে বেস্ট আইরিশ তুমি কাকে চুজ করবা? আমরা যে এতদিন পড়লাম, গতকালকে পড়ছি, আজকে পড়ছি, তোমার কাকে সবচেয়ে বস কাকে? ভেরি গুড, জর্জ বার্নার্ড শো উনি একজন আইরিশ, তাই না? তো তাহলে আমরা আনিতা দেশে বললাম গেমস অ্যাট টয়লেট। সালমান রুশদি তোমার খুবই আলোচিত, কোনো জায়গায় সমালোচিত বটে, বিশেষ করে মুসলিমদের কাছে উনি খুবই সমালোচিত, কারণ ওনার স্যাটানিক ভার্সেস এর মাধ্যমে উনি মুসলিমরা কিন্তু খুবই সংকুপিত হয়েছে, সেই জন্য খুব সমালোচিত বটে। এবং তোমরা জানো উনি গত বছর নাকি তার আগের বছর সম্ভবত ফিজিক্যাল অ্যাসল্টেরও শিকার হয়েছে একজন, তোমার হচ্ছে যে ওনাকে কিন্তু মেরে ফেলতে মনে চাইছে, এরকম একটা ছুরি দিয়ে আঘাত করছে, মানে গত বছর না আগের বছর এরকম। সেই জন্য উনি কিন্তু অনেক জায়গায় ওনার তোমার আলোচনা চলে আসছে। তো উনি যদিও তোমার একজন ব্রিটিশ, কিন্তু উনি বেসিক্যালি ওনার জন্ম কিন্তু বোম্বেতে। সো উনি একজন ব্রিটিশ ইন্ডিয়ান নোবেলিস্ট, ওনার জন্ম বোম্বেতে, এবং পরে উনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন। ওনার লেখা যে বৈশিষ্ট্য সেটা হলো ম্যাজিক রিয়েলিজমের সাথে উনি হিস্টোরিক্যাল ফিকশনের একটা সমন্বয় সাধন করছে। তো উনি 1981 সালে সম্মানজনক বুকার প্রাইজ পান তার কাজের জন্য। ওনার সবচেয়ে নোটেবল যে ওয়ার্ক সেটা হলো মিডনাইট চিলড্রেন। তো এই বইটাই বুকার প্রাইজ পায়। আর যে বইটার জন্য সবচেয়ে সমালোচিত সেটা হলো স্যাটানিক ভার্সেস। তুমি যদি ওনাকে এটার জন্য সমালোচনা যদি বাদ যদি দাও, ধরো এটা তুমি বাদ দিলা, যে এটা বুঝি বাদ দাও, তা শুধু মিডনাইট চিলড্রেন এটার জন্যই উনি ইতিহাসে কিন্তু ওনার নাম থেকে যাবে। এবং এই বইয়ের মধ্যে উনি মুসলিমরা ওনাকে একিউজ করে যে মুসলিমদের ফেইথকে এখানে মক করা হয়েছে, সেই জন্য। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসছে নিশ্চয় যে ম্যাজিক্যাল রিয়েলিজম ব্যাপারটা আসলে কি? আচ্ছা, হিমুর বই পড়লে তোমাদের কেমন লাগে? যে এই যে হিমু যে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটায়, তোমাদের কাছে মনে কি হয় যে মনে হয় না এটা নর্মালি তো ঘটার কথা, এটা এরকম, এই ব্যাপারটা ফ্যান্টাস্টিক, তাই না? এরকম না লাগে না? হিমুর বই কেউ পড়ছো? পড়ো না কেউ? অনেকে পড়ছো। হিমুর বইয়ের মধ্যে কী হয়, অনেক মজার মজার জিনিস ঘটতে থাকে বাস্তব জগতেই। ওকে পুলিশে ধরে নিয়ে যায়, সেখানে সে অনেক মজা করে, হ্যাঁ, অনেক বেশি তোমার ম্যাজিক এবং ফ্যান্টাসি থাকে সেখানে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে ঘটে। হ্যাঁ, হিমু যে আপনি বলে সব কিছু ওইভাবে কিন্তু ঘটে যায়।
এক জায়গায় হিমুর খালুর মুখ তোমার হচ্ছে জবান বন্ধ হয়ে গেছে, সে আসে ধীরে উপন্যাসের মধ্যে। হিমুর খালুর হচ্ছে জবান বন্ধ হয়ে গেছে, তো হিমু কী করছে, ওর খালুরে ওর খালারে বলছে যে খালা আমার পরিচিত একজনই তোমার হচ্ছে লোক আছে, সে ট্রিট করতে পারবে, তাকে তার কাছে নিয়ে গেছে। তো সেই হিমুর খালুর মুখের মধ্যে পায়খানা ঢুকে দিছে, মানে একটু মাথার মধ্যে ধরছে আর কি, আমার মুখের মধ্যে ধরছে একটু, ধরার সাথে সাথে ওর তোমার জবান খুলে গেছে, আমি এটা খাবো না এটা। তো এই যে মজার মজার অনেক ঘটনা ঘটে, জবান ফিরে চলে আসছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ম্যাজিক রিয়েলিজম। হুমায়ুন আহমেদ কিন্তু তার রাইটিংয়ের মধ্যে ম্যাজিক রিয়েলিজম এখানে উনি ট্রাই করছে। হিমুর ফেভারে সব কিছু ঘটে, তাহলে এখানে সব কিছু রিয়েল ওয়ার্ল্ডে ঘটে, খুব ফ্যান্টাস্টিক ঘটনা, যেটাকে আমরা নিজেদের আমাদের কী মনে হয়, আমরা কখনো প্রশ্ন করছি কী রে ভাই সব হিমুর ফেভারে কীভাবে যায়, আমরা কিন্তু প্রশ্ন করি নাই, কারণ আমাদের কাছে এটা নর্মালি মনে হয়েছে, মানে আছে এটা নর্মাল, ও আচ্ছা হিমু তো এরকম মজার একটা লোক। হলো তুমি কালো রেবের মধ্যে আমরা দেখেছি হিমুকে তোমার র্যাবে ধরে নিয়ে যায়, কিন্তু ওখানেও সে অনেক মজার মজার কাহিনী করে, কিন্তু আমাদের কাছে খুবই নর্মাল মনে হয় ব্যাপারগুলোকে, মানে এটাই তো হওয়ার কথা। এটা হচ্ছে ম্যাজিক রিয়েলিজম। মিডনাইট চিলড্রেন, এখানে সেলিম নামক এক ব্যক্তি, সে 1947 সালের 15 আগস্ট মধ্যরাতে জন্ম নেয়। হ্যাঁ, এবং সেই জন্য সংবাদপত্র কর্তৃক তাকে মিডনাইট চিলড্রেন বলে অভিহিত করা হয়। তো তার এবং অন্যান্য মধ্যরাতে শিশুদের তাদের ভাগ্য পরবর্তী 30 বছরের জন্য ভারতের ভাগ্যের সাথে গেঁথে যায়। এবং সেলিমকে তার আকৃতির জন্য কে বলতো ভারত, কে বলতো ভারতীয়, কে বলতো পাকিস্তানি, এবং তার পারিবারিক ইতিহাসের জটিলতার মধ্য দিয়ে মূলত উপমহাদেশের যে সংকট, যে সমস্যা, সেই ইতিহাসটা প্রতিফলিত হয়েছে। আমি আজকের ক্লাসে এর আগে তোমাদের একটা মুভির কথা বলছিলাম দেখার জন্য, কোন মুভিটা, একটা বলছিলাম ইনভিক্টাস, মুভিটা দেখার জন্য বলছিলাম। আরেকটা মুভির কথা বলছিলাম তোমার মহাত্মা গান্ধীর লাইফ নিয়ে, মহাত্মা তোমার হচ্ছে যে লং ওয়াক টু ফ্রিডম। এই মুভিটা তোমরা যদি কারোর পক্ষে পসিবল হয়, মিডনাইট চিলড্রেন বইটা, এই মুভিটা তোমরা দেখতে পারো, দীপা মেহতার। হ্যাঁ, এই মুভিটা তোমরা হচ্ছে যে ইউটিউবে পাবা কি না, নেটফ্লিক্স আছে, মিডনাইট চিলড্রেন, খুবই সুন্দর একটা মুভি। আর দীপা মেহতার ওনার আর একটা বিখ্যাত মুভি আছে, অনেকে মনে দেখছো, সেটা হচ্ছে এটা ওয়াটার মুভিটা, দেখছো কেউ? ওয়াটার মুভির মধ্যে তোমার একজন বিধবা মেয়ে, যে একটা বিধবা মেয়েদের তখন তো বিয়ে হতো না, তখন তাদের যে কী কষ্ট, তাদের কী সংকট। হ্যাঁ, সো এটা তোমরা দেখতে পাবা। দীপা মেহতা কিন্তু এটার জন্য একাডেমিক অ্যাওয়ার্ডে নমিনেশন পান, ওয়াটার মুভিটা। এবং এই মুভিটা দেখতে পারো তোমরা, মিডনাইট চিলড্রেন এবং ওয়াটার। ওরান প্রমুখে যাওয়ার আগে আমরা একটু রিভিউ করে আসি। তাইলে আমরা পড়া শুরু করছি পোস্ট মডার্ন। আমি বলছিলাম আমি কিছু তোমাদের বাংলা কিছু কবিতা দেখাবো যেগুলো পোস্ট মডার্ন বলে আমরা ভাবতে পারি। প্রথমে ছিল হ্যারল্ড পিন্টার, ওনার বিখ্যাত বই হচ্ছে বার্থডে পার্টি। তারপরে চিনু আচেবে, ওনার নোটেবল ওয়ার্কস হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। আচেবের মতো একজন আফ্রিকান রাইটার, একজন নাম আমরা বলছিলাম, ওনার নাম হচ্ছে ওলে সোয়িঙ্কা, উনি হচ্ছেন নাইজেরিয়ান, এবং ওনার ফেমাস প্লে হচ্ছে লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এবং পোয়েট্রি কালেকশন হচ্ছে আইডেন্ট্রি। অনিতা দেশাই, জন্ম ভারতের দিল্লিতে, এবং ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে গেমস অ্যাট টয়লেট। সালমান রশদি, ওনার সবচেয়ে নোটেবল ওয়ার্ক হচ্ছে মিডনাইট চিলড্রেন এবং স্যাটানিক ভার্সেস। এই স্যাটানিক ভার্সেসের জন্য উনি কিন্তু অসংখ্য সমালোচনার শিকার হন। এখন কাউন্টি লিখে ফেলো। অনিতা দেশাই, ওনার বিখ্যাত উপন্যাসের নাম কি, সবচেয়ে বিখ্যাত কাজ কি ওনার? অনিতা দেশাই, কাউন্টি লিখো। অনিতা দেশাই, গেম অ্যাট টয়লেট। ওকে, ভেরি গুড, গেম অ্যাট টয়লেট। আচ্ছা, ওলে সোয়িঙ্কার ওনার কাব্য সংকলন কোনটা বলো? ওলে সোয়িঙ্কা কাব্য সংকলন আইডেন্ট্রি। ওকে, ওলে সোয়িঙ্কা ছাড়াও আমি আরেকজন আফ্রিকানের কথা পড়াইছি, নাম কি? ওলে সোয়িঙ্কা ছাড়াও আরেকজন আফ্রিকান রাইটারের কথা পড়াইছে, নোবেল প্রাইজ পাইছে, ওর নাম কি? চিনুয়া আচেবে। ওকে, চিনুয়া আচেবে সবচেয়ে বিখ্যাত বইয়ের নাম কি? চিনুয়া আচেবে ওনার বিখ্যাত বইয়ের নাম কি? থিংস ফল অ্যাপার্ট। লেস ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করে দিই, পারো কিনা? ডোরিস লেসিংয়ের সবচেয়ে বিখ্যাত বইয়ের নাম কি? ডোরিস লেসিং। ওই বইয়ের মধ্যে একটা ওয়ার্ড বলো শুধু, ডোরিস লেসিংয়ের একটা বই, খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন না। গ্রাস। ওকে, গ্রাস। আচ্ছা, গ্রাস বলতে বলা আসলে গ্রাস। ওকে, ও তোমরা লেসিং হলো গাছ মনে রাখছো? আচ্ছা, লেসিং গ্রাস। ওকে, বলছে যে লেসিং এবং গ্রাস এটা মনে রাখছি, লেসিং হলো গ্রাস মনে আছে। আচ্ছা, ঠিক আছে, মিল আছে। ওকে, গ্রাস ইজ সিঙ্গিং, গ্রাস হচ্ছে যে গান গাইতেছে। ওকে, গ্রাস গান গাচ্ছে। সালমান রশদি সব একটা বিখ্যাত তোমার হচ্ছে যে বই, যেটা অবলম্বনে মুভি নির্মিত হয়েছে, নাম কি? বিখ্যাত একটা বই এবং যেটা অবলম্বনে মুভি নির্মিত হয়েছে, মিডনাইট চিলড্রেন। ওকে, ভেরি গুড।
তো আমরা ক্লাসে এরকম অনেক গল্প গুজব করবো, অনেক কিছু বলবো। ধরো তোমার ভাই ভাই তো তোমাকে অনেক কিছু এরকম অনেক সময় তোমার আস্ক করে ফেলবে, তোমাকে তোমার অনেক জায়গায় কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, বলা মানে ভাই আপনার জিন আছে নাকি, আপনি একটা গল্প করছিলেন কোটে থেকে আমাকে জিজ্ঞেস করছে, আমি তো আপনার গল্পটা শুনছিলাম তো বলে দিচ্ছি এখানে এখন ভালো করছো। ওরহান পামুক, ওনার উপর মনে রাখবা উনি টার্কিশ নোবেলিস্ট। সে আসে এক লাইন, ওরহান পামুক উনি একজন টার্কিশ, নোবেল প্রাইজ পাইছিল, এটা মনে রাখলেই হবে। ওরহান পামুক উনি টার্কিশ রাইটার। আর তুমি আরও ব্রিলিয়ান্ট হলে ওনার বইয়ের নাম মনে রাখতে পারো। বইয়ের নাম হচ্ছে ডার্কনেস, না সরি, নাইটস অ্যাট প্লেগ। আচ্ছা, বইয়ের মধ্যে ডার্কনেস অ্যাট নাইট লিখছে, সেই জন্য মনে আমার এখানে বইটা রয়ে গেছে। ওনার ফেমাস বই হচ্ছে মিরাকলের মধ্যে এটা লিখছে, এটা ওনার রাখেন নাইটস অফ প্লেগ। সো বইয়ের নাম হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার বাড়ি কইছি, এটা ওনার বাড়ি হচ্ছে তুরস্কে, এটা গুরুত্বপূর্ণ। ওনার বাবু টার্কিশ রাইটার, এক লাইন মনে রাখো, নোবেল প্রাইজ পেয়ে চলেছে। অমিতাভ ঘোষ আরও একজন পেয়ে গেলাম। এখন যাকে পেলাম, তাহলে আগে আমরা পড়ছিলাম, আমরা আনিতা দেশের কথা পড়ছিলাম, সে কিন্তু বাঙালি না। আর কে নারায়ণ, সে কিন্তু বাঙালি না। এখন পেয়ে গেলাম বাঙালি ইন্ডিয়ান, পেয়ে গেলাম অমিতাভ ঘোষ। তোমরা যারা মোটামুটি তোমার হচ্ছে যে ধরো ইন্ডিয়ান ইংলিশ বা তোমার মোটামুটি আমাদের জন্য বোঝা সহজ এরকম যদি ইংলিশ পড়তে চাও, তাহলে তোমরা ইন্ডিয়ান রাইটারদের ইংলিশ বইগুলো পড়তে পারো, মানে পড়ে তুমি মজা পাবা, মানে তোমার হচ্ছে ইংলিশটা খুবই ইজি। বাট তুমি আমেরিকান ইংলিশ তোমার কাছে অনেক কঠিন লাগবে, অস্ট্রেলিয়ান ইংলিশ অনেক কঠিন লাগবে, ব্রিটিশ ইংলিশ অনেক কঠিন লাগবে, কিন্তু ইন্ডিয়ান ইংলিশ কিন্তু অনেক ইজি লাগবে। আরেকজন আছে আমেরিকার, ওই যে সরি ইন্ডিয়ান, ওই যে মন্ত্রী ছিল তোমার হচ্ছে যে খুব সুন্দর ইংলিশ লিখে, কী নাম না ওনার, মন্ত্রী ছিল যে মন্ত্রী, খুব সুন্দর গ্রামাটিক্যালি খুবই তোমার সুন্দর তোমার টুইটার করে। না না প্রণব না, আরেকজন শশী থারুর, ভেরি গুড শশী থারুর, তোমরা ওনাকে ফলো করতে পারো। শশী থারুর খুবই সুন্দর, ওনার রাইটিং, ওনার কলামগুলো পড়তে পারো শশী থারুর। ধরো গ্রামারগুলো একদম আমাদের মতো মিলে, তারপর লেখাযোগা আমাদের মতো মিলে, একদম খুবই সুন্দর ওনার কলামগুলো দেখতে পারো। ওনার টুইটারে দেখবো, উনি একদম একদম গ্রামারের ফর্মে সব ঠিক রেখে তোমার হচ্ছে যে টুইট করে শশী থারুর। হ্যাঁ, তো ওদের ইন্ডিয়ান ইংলিশ কিন্তু তোমার আমাদের সাথে মিলে, হ্যাঁ, আমাদের জন্য খুব ইজি বোঝাটা। অমিতাভ ঘোষ উনি হচ্ছে কলকাতা বাঙালি পরিবারে জন্ম নেয় একজন ইন্ডিয়ান আমেরিকান লেখক। হ্যাঁ, উনি অপরে আমেরিকান নাগরিকত্ব নেয় আর কি। ওনার নোটেবল ওয়ার্ক হচ্ছে দ্য শ্যাডো লাইন। তো শ্যাডো লাইন মনে না থাকলেও তুমি শুধু অমিতাভ ঘোষ উনি একজন বাঙালি রাইটার, এটা মনে রাখতে পারো, মানে কলকাতা জন্ম নেয় আর কি উনি। বিখ্যাত নাম হচ্ছে দ্য শ্যাডো লাইন। আচ্ছা, আমরা আরেকজন ভারতীয় লেখিকা পেয়ে গেলাম, এবং ওনার নাম কিন্তু আমরা শুনে না, এরকম লোক পাওয়া যাবে না। না, ধরো ওনার বইয়ের নাম হয়তো শুনে নেই, বাট ওনার নাম শুনছি, অরুন্ধতী রায়। এ কারা কারণ ওনার নাম শুনছি বলো, অরুন্ধতী রায়ের নাম শুনছি, ধরো বইয়ের নাম জানি না কিন্তু নাম শুনছি। তো অরুন্ধতী রায় উনি একজন ভারতীয় লেখিকা, এবং তার বিখ্যাত নোভেল দ্য গড অফ স্মল থিংস, এই বইটা খুবই বিখ্যাত। এবং এই বইয়ের বেশিরভাগ অংশ জুড়ে ওনার শৈশব অভিজ্ঞতার কথা বর্ণনা দেওয়া হয়েছে। এই বইটা আমার পড়া নাই, আমার কাহিনী খুব বেশি জানিও না সেজন্য। ড্যান ব্রাউন, ওনার তো বই সবগুলাই তোমার হিট, সুপার হিট সবগুলাই, এবং সর্বশেষ যেটা অরিজিন ওটাও সুপার হিট। তো ওনার একটা বইয়ের নাম মনে রাখা উচিত, সেটা হচ্ছে দি ডা ভিঞ্চি কোড। এটা সব সবার মনে রাখা উচিত। বাট ওনার সবগুলো বই আমার ফেভারিট, সবগুলো বই ভালো লাগে। আমাকে যদি তুমি বেছে নিতে বলো যে ভাই কোনটা বেশি ভালো লাগে, আমার তখন মানে ইনফার্নো ভালো লাগে, অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্সও ভালো লাগে, ভিঞ্চি কোডও ভালো লাগে, অরিজিন ভালো লাগে, সবগুলো ভালো লাগে। স্পেসিফিক কোনটা ভালো লাগে বলতে গেলে তখন হচ্ছে যে মানে তখন আসলে পাজল হয়ে যাবো। হ্যাঁ, ওনার সবগুলো ভালো লাগে আমার কাছে। কিন্তু পরীক্ষার জন্য যদি বলো যে মানে আমার কাছে মুভি ভালো লাগে না, ভিঞ্চিকোড মুভিটা কেন জানি ফালতু মনে হয়েছে, মানে পুরো বইয়ের ফ্লেভারটা পাওয়া যায় না ভিঞ্চিকোড মুভির মধ্যে, আমার ভালো লাগে না মুভিটা একদমই। ড্যান ব্রাউনের বইয়ের অনুবাদটা আমার নাজিমুদ্দিনেরটা সবচেয়ে ভালো লাগছিল, নাজিমুদ্দিনেরটা অনেক ভালো লাগছে ওই বইটা। আবার আরও অনেকগুলো অনুবাদ পাওয়া যায় বাজারে, বাট নাজিমুদ্দিনেরটা আমার কাছে খুবই তোমার সুন্দর মনে হয়েছিল। নাজিমুদ্দিন নিজেও তো এখন থ্রিলার লেখে না, রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি, ওটা তো ওনার লেখা। ড্যান ব্রাউন, তাহলে ওনার উপরে আমরা মনে রাখবো নোটেবল ওয়ার্ক দি ডা ভিঞ্চি কোড। আসো আমাদের খুবই প্রিয় জে.কে রোলিং, তা ওনার নাম শুনে নেই, বা হ্যারি পটারের নাম শুনে নেই কেউ আসি আমরা এখানে? কারা কারা হ্যারি পটারের নাম শুনে নেই? হ্যারি পটারের নাম শুনে নেই কে আমরা? মধ্যযুগে ড্যান ব্রাউন আছে। সানজিদা, মধ্যযুগের মধ্যে বলা হয়েছে যে ইনফার্নো, যেটা দান্তের ইনফার্নো, ও ড্যান ব্রাউন কিন্তু মধ্যযুগের না। মানে গল্পের মধ্যে আমরা ড্যান ব্রাউনকে আনলেও উনি তো মধ্যযুগের রাইটার না ভাই। মানে আমরা ওখানের মধ্যে বলছি যে তোমার ইনফার্নো নামক একটা কবিতা আছে,
দান্তের। আর ড্যান ব্রাউনের একটা উপন্যাস আছে তোমার হচ্ছে যে ভিঞ্চি কোড। এই ড্যান ব্রাউন হচ্ছে আমাদের আধুনিক যুগের, উনি তো এখন জীবিত, উনি ওখানে যাবে কীভাবে, মধ্যযুগে কীভাবে যাবে? তাহলে জে কে রাউলিংকে চিনেন এরকম লোক আমাদের মধ্যে নাই। তাহলে আমরা মনে রাখবো জে কে রাউলিং উনি হচ্ছে হ্যারি পটার সিরিজের রচয়িতা। বিশ্বজুড়ে ওনার সম্মান এবং জনপ্রিয়তা দুটো এনে দিয়েছে। তো তোমার যদি কখনো মন খারাপ হয়, বিষণ্ণতা আসে, তখন তোমরা একটু জে কে রাউলিংয়ের জীবনটা একটু পড়িও। যদি মনটা খুব খারাপ লাগে যে এই জীবনে কিছু করতে পারলাম না, তখন জে কে রাউলিংয়ের জীবনটা পড়িও, যে কীভাবে একজন মানুষ তোমার হচ্ছে যে এতভাবে একজন মানুষ হচ্ছে জীবনে তোমার পরাজিত হয়ে শেষ পর্যন্ত কিন্তু ওনার প্রিয় যে জিনিসটা কল্পকাহিনী লেখা সেটা লিখে কীভাবে উনি বিলিয়নিয়ার হয়ে গেলেন। বই লিখে বিলিয়নিয়ার, ও মাই গড, বই লিখে বিলিয়নিয়ার এত সোজা? উনি কিন্তু বই লিখেই বিলিয়নিয়ার। মনিকা আলী, উনি হচ্ছে আমাদের বাঙালি ভাই না আপু, কিন্তু মনিকা আলী। তো আমাদের মনিকা আপু উনি হচ্ছে যে তোমার নোবেলিস্ট, এবং ওনার বাড়ি ছিল মমিন সিং বললো না তোমার, ওনার পরে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করে। হ্যাঁ, তো মনিকা আলীর ওনার একটা বই, সেটা হচ্ছে ব্রিকলেন, এটা মনে রাখো। কিরণ দেশাই, উনি ভারতে জন্ম নেয়, আমেরিকান নাগরিক, এবং ওনার বিখ্যাত বই দ্য ইনহেরিটেন্স অফ লস। ওনাদের শুধু নাগরিকত্ব মনে রাখো, ভারতীয় রাইটার কিরণ দেশাই, এতটুকু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মানে ভারতীয় রাইটার। হ্যাঁ, ওনার বইয়ের নাম বলে গেলে সমস্যা নেই। তামিমা নাম, ওনার কাছে যাওয়ার আগে আমাদের যেহেতু বাঙালি রাইটার, বাংলাদেশি, ওনার আব্বার নাম তোমরা চিন্তা করতে থাকো, আমরা একটু রিভিশন দিয়েছি। ওনার আব্বার নাম জিজ্ঞাসা আমি তোমাদের একটু পর সরি। তাহলে পোস্টমডার্ন পিরিয়ডের মধ্যে আমরা প্রথমে পড়ছিলাম হ্যারল্ড প্রিন্টার, যার সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে দ্য বার্থডে পার্টি, চিনো আচেবে থিংস ফল অ্যাপার্ট, বলে সুইংকা এদান রে পোয়েট্রি কালেকশন, আর ফেমাস প্লে হচ্ছে লাইন অফ দ্য জুয়েল, উনি হচ্ছে নাইজেরিয়ান। আনন্দ দেশাই উনি হচ্ছে ভারতীয়, গেমস আর টয়লেট। সালমান রাশদি ভারতীয় ব্রিটিশ, ওনার ফেমাস ওয়ার্ক হচ্ছে মিডনাইট চিলড্রেন এবং স্যাটানিক ভার্সেস। ওরান পামুক টার্কিশ রাইটার, টার্কিশ। হ্যাঁ, অমিতাভ ঘোষ বাঙালি ভারতীয়, তবে উপর আমেরিকার নাগরিকত্ব নেই। ওনার নোটেবল ওয়ার্ক শ্যাডোজ অফ লাইন্স। অরুন্ধতী রায় ভারতীয় রাইটার, দ্য গড অফ স্মল থিংস। ড্যান ব্রাউন দ্য ডা ভিঞ্চি কোড। জে কে রাউলিং হ্যারি পটার। মনিকা আলী ব্রিকলেন। কিরণ দেশাই ইনহেরিটেন্স অফ লস, উনি হচ্ছেন ভারতীয়। তামিমা নাম, উনি হচ্ছে ডেইলি স্টারের সম্পাদক, মাহবুজা নামের মেয়ে। আচ্ছা, মাহবুজা নামের আব্বার নাম কি বলো তো? মাহবুজা নামের আব্বার নাম কি জানেন কি তোমরা? মানে তামিমা নামের দাদা, তারিকা নাম বলে, বেটা তারিকা নাম, আর মাহবুজা নাম তো সমবয়সী হবে মনে হয়। তারিকা নাম আবুল মনসুর আহমদ। হ্যাঁ রাইট, আবুল মনসুর আহমদ। তারিকা নাম নাম পাইছে একটা। তামিমা নাম, উনি হচ্ছেন একদম বাংলাদেশি বংশোদ্ভূত, তবে উনি ব্রিটিশ নাগরিক। মুক্তিযুদ্ধ নিয়ে ওনার লেখা উপন্যাসগুলো খুবই বিখ্যাত। ওনার দুটো নোটেবল ওয়ার্ক, একটা হচ্ছে গোল্ডেন এজ এবং দ্য গুড মুসলিম, এটা হচ্ছে গোল্ডেন এজ। ওকে, তাহলে আমরা আজকে যা যা পড়লাম একটু তাহলে আমরা রিভিউ করে আসি। আমরা আজকের লেকচারটা শুরু করছিলাম আমাদের স্যামুয়েল ব্যাকেটকে দিয়ে। স্যামুয়েল ব্যাকেট হচ্ছে আইরিশ নাট্যকার, ওনার ওয়েটিং ফর গডো এটা একটা ফেমাস নাটক, এবং আমরা হচ্ছে যে এরপরে চলে গেছিলাম আর কে নারায়ণের কাছে, এবং আর কে নারায়ণ ইন্ডিয়ান রাইটার, ফেমাস লেখা হচ্ছে ওয়েটিং ফর দ্য মহাত্মা। এবং আর কে নারায়ণের ওনার বিখ্যাত গল্প হচ্ছে আন্ডার দ্য বেনিয়ন ট্রি, এবং যেখানে নাম্বি নামে একটা লোক থাকে যে একজন স্টোরি টেলার। এরপরে আমরা চলে আসছি আরবিন্দ শোর কাছে, এবং তার বারিদা ডেট খুবই বিখ্যাত, এবং বারিদা ডেট হচ্ছে মনির চৌধুরীর কবর নাটকের সাথে সিমিলার। মনির চৌধুরীর কবর নাটকটা কিন্তু বারিদা ডেট অবলম্বনে লিখছিলেন। এরপরে চলে গেছিলাম নেলসন ম্যান্ডেলার কাছে, এবং বলছিলাম ওনার বইয়ের নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম এবং কনভারসেশন উইথ মাই সেলফ। ডোরিস লেসিং, ওনার লেসিংয়ের সাথে গ্রাস মিল আছে, দ্য গ্রাস ইজ সিঙ্গিং, গান গাইতেছে। জিমি কার্টার আমেরিকান প্রেসিডেন্ট ছিল, ওনার ফেমাস বুক হচ্ছে হোয়াইট হাউস ডায়েরি। গার্সিয়া মার্কেস দুটো নোটেবল নোবেল, একটা হচ্ছে 100 ইয়ার্স অফ সলিটিউড সবচেয়ে বিখ্যাতটা, এবং লাভ ইন দ্য টাইম অফ কলেরা। গুন্টার গ্রাস জার্মান রাইটার, বাংলাদেশে আসছিলেন, ওনার নোটেবল নোবেল হচ্ছে দ্য টিন ড্রাম। হ্যাঁ, গুন্টার গ্রাসের সাথে ঝামেলা লাগবে। আচ্ছা, ওনার টিন ড্রাম ওনার ফার্স্ট এবং সবচেয়ে
ফেমাস নোবেল গুন্টার গ্রাস। আচ্ছা, উনি গুন্টার গ্রাস, উনি জার্মান এবং টিন ড্রাম, হ্যাঁ। ওটা হলো ডোরিস লেসিং, ওটা হচ্ছে ডোরিস লেসিং, এবং হচ্ছে দ্য গ্রাসের সিঙ্গিং, হ্যাঁ। যেটা প্যাস লাগবে মনে হচ্ছে ওগুলো কী করবা, ওই বইয়ের মধ্যে আলাদা করে বক্স করে লিখে রাখবা, হ্যাঁ। একটা খাতা বানাবা, খাতার নাম হলো কনফিউশন খাতা, নাম হচ্ছে কনফিউশন খাতা, হ্যাঁ। ও কনফিউশন খাতার মধ্যে তোমার যেসব জিনিস কনফিউশন লাগে সেগুলো সুন্দর করে লিখে রাখবা, যত কিছু তো কনফিউশন। ধরো তোমার ইনফার্নো এই কবিতা, এটা হচ্ছে যে তোমার দান্তে, তোমার এরপরে ইনফার্নো এটা উপন্যাস হচ্ছে যে ড্যান ব্রাউন, যেগুলো এরকম প্যাচ লাগবে ওগুলো হচ্ছে আলাদা করে একটা কনফিউশন খাতা বানাবা, সেখানে হচ্ছে যে লিখে রাখবা। তখন পরীক্ষার আগের 1 সপ্তাহ এগুলো রিভাইজ করবা, পরীক্ষার আগের 1 সপ্তাহ এই কনফিউশনগুলো রিভিশন দিতে পারবা, হ্যাঁ। বইয়ের মধ্যে বক্স করে রাখবা এগুলো। নম চমস্কি উনি হচ্ছেন বেসিক্যালি লিঙ্গুইস্ট এবং ফিলোসফারও, এবং উনি ছিলেন একজন জিউ, হ্যাঁ। ওনার ফেমাস বুক হচ্ছে দ্য কমন গুড। আমরা একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমি আমার ফোর্থ বয়ের সাথে আমরা যেটা আমরা ভাগ করে নিতাম, ওরা বলতাম যে তুই এটা নোট কর সুন্দর করে, এইটা নোট কর, তা আমি আর আমরা পরে হচ্ছে যে শেয়ার করতাম, তো আমার কাজ কমে যেত। ওরা বলতাম তুই এটা পরে আমার বলো, আমি পরে ওরা বলতাম, ও পরে আমার বলতো, আমার ভাগ করে নিতাম নিজেদের মধ্যে। তো আমার পরে ও বলে আমার বুঝাইতাম, আমি পরে ওরে বুঝাইতাম, হ্যাঁ। তবে দেখা যেত যে আমাদের মোটামুটি দুজনের পড়া হয়ে গেছে, শুনে অনেক কিছু তোমার হয়ে গেছে এরকম। তো যদি বন্ধু বান্ধবের সাথে এরকম তুমি করতে পারো, কারণ বিসিএস হচ্ছে একটা লম্বা জার্নি, তুমি একটা সার্কেল ক্রিয়েট করতে পারো, একটা সার্কেল যারা বিসিএস দিবে, হ্যাঁ, ওদের একটা সার্কেল ক্রিয়েট করবো 2-3 জনের, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পড়বা, তাহলে না হতাশ লাগবে না। কারণ বিসিএস তো একটা তোমার ক্লান্তিকর জার্নি। প্রিলি দেওয়ার পরে তোমার হচ্ছে যে এরপর 1 মাস ওয়েট করে রেজাল্ট দিবে, রিটার্ন হবে কয়েক মাস পরে, লিখিত রেজাল্ট দিতে টাইম লাগবে, ভাইবা হবে টাইম লাগবে, গ্যাজেট হবে টাইম লাগবে, লম্বা জার্নিতে কয়েকজন মিলে একটা সার্কেলের মতো করে ফেলবে, হ্যাঁ। এখানে পিটিও তো হতে পারে সেই সার্কেলটা, হয় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা প্রস্তুতি গ্রহণ করবে, তাহলে দেখবে যে হতাশ লাগবে না কখনো, হ্যাঁ। নোট করলে শেয়ার করবে আরেকজনের সাথে, হ্যাঁ। বিশেষ করে মেয়েরা কিন্তু খুব সুন্দর নোট করে, তো মেয়েরা তোমরা নোটগুলো ছেলেদের সাথে একটু শেয়ার করিও। আমার একটা বান্ধবী ছিল, ওর নাম ছিল তোমার, ওর নামটা ভুলে গেছি মনে হয়, আমি আরও এমবিএস 5th ইয়ারে, নামটা আমার ব্রেন তোমার হচ্ছে মানে মেমোরি খুবই কম, আমি বেঞ্জোডাইজিপিন খাচ্ছিলাম প্রায় 12-13 বছরের মতো, তোমার ওর নামটা হ্যাঁ, ওর নামটা তো ও খুব সুন্দর নোট করতো, এখন ময়মনসিংহ মেডিকেলে তোমার মনে ট্রেনিং করে, খুব সুন্দর নোট করতো। তো ওর সার্জারি, গাইনি, মেডিসিন সব নোট নিয়ে আমি ফটোকপি করে ফেলছিলাম, তো ওর জন্য আমি অনেক দোয়া করে দিয়েছিলাম এটা করে। তো মেয়েরা যারা সুন্দর নোট করে ছেলেদের সাথে শেয়ার করিও, তোমাদের জন্য ওরা অনেক দোয়া করে দিবে। ছেলেরা নোট একটু কম করে, ছেলেরা একটু টাইপের, ছেলেরা কী টাইপের না, ছেলেরা একটু তোমার ফাঁকিবাজ টাইপের, তো তোমরা একটু ছেলেদের হেল্প করে অনেক দোয়া দিবে ওরা, ওই দোয়ার বরকতে তুমি ক্যাডার হয়ে যাবে কিন্তু। কারণ কবি বলেছেন জ্ঞান শেয়ার করলে জ্ঞান কিন্তু কমে না, জ্ঞান অনেক বাড়ে, হ্যাঁ। যারা তারা নোট করো সুন্দর করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, আমাদের এখানে 45-এর কেউ আসো, আমাদের রফিন মুন তোমাদের সাথে নোট শেয়ার করছে না, ও প্রিলেট হয়ে গেছে না, এই মুন ওর নোট একদিন শেয়ার করছে না, ও যখন শেয়ার করছে আমি বলতেছিলাম, তো মুন বললো আমি আমার সব শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। সবাই বলছিল যে আপু এরকম তো লোক হয় না, শেয়ার করে না। আমি বলছি মুন আমি প্রিলির পাস নিয়ে খুব টেনশন করতেছিলাম, বললাম তুমি এই যে তুমি নোটটা শেয়ার করলা, তুমি দেখবো সবাই দেওয়ার পর তুমি পাস করে ফেলবো। ও পাস করে ফেলছে 45-এ প্রিলি, হতাশ ছিল খুব পাস করবে কিনা, কারণ মাত্র ইন্টারনি কমপ্লিট করছে মাত্র, মানে ইন্টারনি অবস্থায় তোমার হচ্ছে 45 দিচ্ছে, হচ্ছে পাস করে ফেলছে প্রিলি, এগুলো লিখিত দিয়ে দেবে ক্যাডার হয়ে গেছে, ঠিকই। ওর নোটগুলো দেখতাম শেয়ার করতো সে খুবই, যারা 45-এ যারা এখানে ছিল তুমি দেখছো না, এরকম নোটস শেয়ার করলে দেখবা যে তোমার জন্য অনেক, তোমার হচ্ছে যে প্রকৃতির সব শক্তি তোমার পক্ষে কাজে লাগবে, হ্যাঁ। দোয়া অনেক ভালো একটা জিনিস, মানুষের দোয়া অর্জন করার ট্রাই করবে সবসময়। যারা সুন্দর নোট করো তারা ওদের সাথে শেয়ার করিও, শুধু দোয়া দিয়ে কাটার হয়ে যাবে দেখবা যে। আচ্ছা, তা আমরা চলে আসছিলাম পোস্ট মডার্নে হ্যারল্ড পিন্টারের কাছে। হ্যারল্ড পিন্টার ছিল, উনি ছিলেন মূলত একজন একই সাথে ইংলিশ অ্যাক্টর, প্লে রাইটার, অনেক কিছু। কিন্তু মনে রাখবো এই হ্যারল্ড পিন্টার বার্থডে পার্টি, একটা কাজ মনে রাখবো, পিন্টার পার্টি, তাহলে পিন্টার পার্টি, হ্যাঁ মনে থাকবে, পিন্টার পার্টি না, পিন্টার পার্টি পিন্টার, এরকম। চিনো আছেবে থিংস ফল অ্যাপার্ট। আর একটা কাজ করবা, তোমার বন্ধু বান্ধব আছে না, ওদেরকে অতিষ্ঠ করে ফেলবা, তুমি বলো এই তুই যে বিশেষ প্রস্তুতি নিতে আসছিস, তুই বলতো টিন ড্রামকে লিখছে, হ্যাঁ। খুব আমার একটা প্রশ্ন কর, তুমি ওই চ্যালেঞ্জ খেলবা, বলো চ্যালেঞ্জ করবে, তুই আমার প্রশ্ন আটকা দেখি আমারে, তবে আজারের প্রশ্ন করে আটকাইস না, ভালো প্রশ্ন করে আটকা। ধরো তোমার আন্দাজি একজন এটা তো অনেক লেখাজোখা লিখছে, তো সেগুলো না,
শুধু মেজরগুলা বলো আরফিন ভাই স্লাইড থেকে আমার আটকা দেখি, তো ও প্রশ্ন করবে, তখন দেখবা যে অনেক বেশি মনে থাকবে। বা তুমি ওরা বলবে, তুই বল যে তোমার হচ্ছে যে বার্থডে পার্টি কে লিখছে, সে বলে আরেকটা আন্তাজি বলো, তুমি বলে হ্যারল্ড পিন্টার, তখন দেখবে তোমার অনেক মনে থাকবে। আমাদের মেমোরিটা যে ফরমেশন হয়, এই মেমোরিটা কিন্তু আমাদের অনেকভাবে ফরমেশন হয়। তার মধ্যে একটা হচ্ছে প্রশ্নের মাধ্যমে, তুমি তোমার আশেপাশে প্রশ্ন করবা, এইটা বল, এটা বল, সেটা বল, অদিষ্ট করে ফেলবো ওদেরকে। তাহলে পিন্টার পার্টি, হ্যাঁ ওকে। চিনো আসবে থিংস ফল অ্যাপার্ট, বলে সোইঙ্কা নাইজেরিয়ান আইদান রে, তাহলে বলে সোইঙ্কা নাইজেরিয়ান আইদান রে, এবং দ্য লায়ন অফ দ্য জুয়েল। আনিতা দেশাই ভারতের দিল্লি গেমস এট টয়লেট, গেমস এট টয়লেট। সালমান রাশদি ব্রিটিশ ইন্ডিয়ান মিডনাইট চিলড্রেন সারানিক ভার্সেস। অরণ পামুক টার্কিশ। অমিতাভ ঘোষ বাঙালি ভাই, দ্য শ্যাডো লাইন্স। অরুন্ধতী রায় ভারতীয়, দ্য গড অফ দি স্মল থিংস। ড্যান ব্রাউন দা ভিঞ্চি কোড। জেক রাউলিং হ্যারি পটার। মনিকা আলী ব্রিক লেন। কিরণ দেশাই ভারতীয়, দ্য ইনহেরিটেন্স অফ লস। তামিমা আনাম গোল্ডেন এজ এবং দ্য গুড মুসলিম। এটা বলে ফেলো এখন আমাকে। এখন আচ্ছা আমি প্রশ্ন করবো, এখন তোমরা চান্স দেবো কমেন্টে, ওকে। বার্থডে পার্টি কে লিখছে বলো, বার্থডে পার্টি, বার্থডে পার্টি হ্যারল্ড পিন্টার, ওকে। নিঃসঙ্গতার 100 বছর, নিঃসঙ্গতার 100 বছর, নিঃসঙ্গতার 100 বছর। এই কমেন্টে উত্তর দাও না কেন তোমরা, তাতে কি হয়েছে? মার্কেজ, গার্সিয়া মার্কেজ না, চিনেও আসবে না, আসবে হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, থিংস ফল অ্যাপার্ট। নেলসন ম্যান্ডেলার একটা বইয়ের নাম লেখো, নেলসন ম্যান্ডেলার একটা বইয়ের নাম লেখো। লং ওয়াক টু ফ্রিডম, ওকে। বা একটা ওয়ার্ড লিখলে হবে, তুমি কমেন্টে একটা ওয়ার্ড লিখলে হবে, পুরো বইটার নাম না লিখলে একটা ওয়ার্ড লিখলে হবে। আচ্ছা, দ্য গ্রাস ইজ সিঙ্গিং, জাস্ট একটা ওয়ার্ড লিখলে হবে, দ্য গ্রাস ইজ সিঙ্গিং। ডোরিস, ওকে, ডোরিস লেসিং, ওকে। টিন ড্রাম, টিন ড্রাম, গুন্টার গ্রাস, ওকে। অমিতাভ ঘোষ, অমিতাভ ঘোষ, অমিতাভ ঘোষ। শ্যাডো, শ্যাডো, ওকে, শ্যাডো, অমিতাভ ঘোষ শ্যাডো, অমিতাভ ঘোষ শ্যাডো, ওকে, শ্যাডো লাইন। ব্রিক লেন, ব্রিক লেন, ব্রিক লেন হচ্ছে মনিকা আলী। গেমস এট টয়লেট, গেমস এট টয়লেট, গেমস এট টয়লেট। আজকে ক্লাসে শুরু করছে কোন রাইটারকে দিয়ে? আজকে ক্লাসে শুরু করছে কোন রাইটারকে দিয়ে? ব্যাকেটকে দিয়ে। ব্যাকেটের সেরা কাজ কি? ব্যাকেটের সেরা কাজ কি? ওয়েটিং ফর দ্য গডো। কবর নাটকের সিমিলার নাটকের নাম কি? কবর নাটকের সিমিলার নাটক কি? কবর নাটক সিমিলার, বাড়ি দ্য ডেড, ওকে। একটা ওয়ার্ড বললে হবে। হোয়াইট হাউস ডায়েরি, হোয়াইট হাউস ডায়েরি। জিমি, ওকে, জিমি কাটার। তোমরা আসলে ব্রিলিয়ান্ট, অসাধারণ ব্রিলিয়ান্ট তোমরা। বলো ওরান প্রমুখ কোন দেশের? ওরান প্রমুখ কোন দেশের বলো? টার্কিশ, ওকে। ওলের সংখ্যা কোন দেশের বলো? ওলের সংখ্যা কোন দেশের? নাইজেরিয়ান। নোম চমস্কি কি? মুসলিম হিন্দু খ্রিস্টান জিও। নোম চমস্কি মুসলিম হিন্দু খ্রিস্টান জিও, জিও, ওকে। নোম চমস্কির বিখ্যাত বইয়ের নাম কি? কমন গুড। ইনফার্নো কবিতাকে লিখছে? ইনফার্নো কবিতাকে লিখছে? ইনফার্নো কবিতাকে লিখছে? যারা ড্যান ব্রাউন বলছো তুমি খারাই থাকো, কান ধরে খারাই থাকো। ইনফার্নো কবিতা লিখছে দান্তে। যারা বলছে ইনফার্নো কবিতা ড্যান ব্রাউন লিখছে, কান ধরে খারাই থাকো।
দান্তের ইনফার্নো কবিতা, আর ড্যান ব্রাউন হচ্ছে নোবেল লিখছে থ্রিলার, নোবেল লিখছে। ওকে, লাস্ট কোশ্চেন, তাহমিমা নামের আর গোল্ডেনের সবাই জানে, গোল্ডেনের ছাড়া একটা বইয়ের নাম বলো। গোল্ডেনের সবাই জানে, গোল্ডেনের ছাড়া অন্য একটা বইয়ের নাম বলো। তো আজকের ক্লাস আসার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা এখানে শেষ। আমার বিশ্বাস যে তোমরা যদি আমাদের লিটারেচারের স্লাইডগুলো ফলো করো তাহলে পরীক্ষায় ম্যাক্সিমামে কমন পাবা। তোমাদের টাস্ক থাকবে আমাদের স্লাইডগুলো আগে পড়ে ফেলা, এরপরে আমাদের কোশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে সলভ করা। এই দুটো কাজ যদি তোমরা প্রপারলি করতে পারো তাহলে সাহিত্যে তুমি 13 থেকে 14 একদম কনফার্ম করতে পারবা। আর সাহিত্য পড়ানোর সময় আমরা অনেক গল্পগুজব করছি, এগুলো তোমার মনে রাখার কিছু নেই, কিন্তু তোমাকে হেল্প করবে যে তোমার ঘটনাটা ধরতে। তোমরা এখানে মেইনলি আমি একদম ক্লাসের শুরুতে যেটা বলে দিয়েছিলাম, একদম লিটারেচারের শুরুতে তোমার মেজর ওয়ার্কগুলো একজন সাহিত্যিকের, সেই জিনিসগুলো বেসিক্যালি মনে রাখার ট্রাই করবা। আর অনেক কিছু ভুলে যাবা, কিন্তু অনেক কিছু ভুলে যাওয়ার পরও অল্প কিছু জিনিস তোমাদের মনে থাকবে। থ্যাংক ইউ।